আমাদের সমাজটা ধরুন আমাদের ছোটবেলাটা যখন ছিল তখন থেকে এখন কতটা পরিবর্তন হয়েছে বলে মনে হয় সমাজ তো আপনার? ধরুন লাস্ট 15 বছরে খুব বেশি পরিবর্তিত হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, মানে অপরিমিত মোবাইল ডেটা এসব আসার পরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। কি কি হয়েছে সে যদি আপনার সঙ্গে আলোচনা করতে বসি, আপনার 6টা পডকাস্টেও কুলোবে না। একটুখানি বলুন। যে এই যে আপনার হাতে যখন অপরিমিত ডেটা এলো, সব এলো, আজকে যা যা হচ্ছে, মূল্যবোধের একটা অসম্ভব মানে অবনমন যাকে বলে সব কিছু। এবং এই যে যা কিছু মানে আপনি হাতের কাছে চাইলে যা খুশি দেখতে পারেন, এবং আপনি সারাক্ষণই মনে করছেন আমিও স্টার। অনেকে তো শুনি সারাক্ষণ বলছেন আমাকে লাইক দিন, আমারটা কমেন্ট করুন, আমাকে এত এত স্টার দিন, আমাকে দিলে আমি আর কি নায়িকা হব, বা ছেলেরাও অনেকে বলেন। তো আমি একটা লাইমলাইটে চলে যাব, সবার একটা সেলিব্রিটি হওয়ার চিন্তা। আমি সেলিব্রিটি, স্বঘোষিত সেলিব্রিটি, আমাকে সবাই চিনবেন, আমায় সবাই জানবেন। এই যে গণ্ডগোল, মানে তো আর বাড়িতে কেউ কিছু থাকছে না, বাড়িতে কারো মন নেই, সাধারণ কেউ থাকতে চাইছেন না, সবাই অসাধারণ হয়ে পড়েছেন। সেই সময়ে মহিলাদের যেরকম আমরা দেখেছি, আমাদের মা কাকিমাদের আমরা দেখেছি, আর এখন আপনি যাদেরকে দেখছেন কতটা পরিবর্তন হয়েছে আকাশ মূল্যবোধে। পাতাল তফাৎ। কারণ আমাদের মায়েরাও কিন্তু শিক্ষিত ছিলেন। আমি তো আমার বাড়িতে আমার মা কাকিমা যাদের সবাই অত্যন্ত শিক্ষিত। আমার মা তো সেই সময় স্কুলের টিচার ছিলেন, আমার পিসিরাও অনেকে ছিলেন, কাকিমারাও অনেকে খুবই শিক্ষিত, এবং তারা অনেক দূর দূর অব্দি জার্নি করে স্কুলে পড়াতেন, কেউ একেবারে ফেলনা নন। কিন্তু আজকে যেটা দেখি তারা এটা ছিলেন না। তাদের মধ্যে সঠিক অর্থে মূল্যবোধ ছিল। তারা সবাই মানে পরিবার নিয়েই বেঁচেছেন, বাপের বাড়ির পরিবারকেও কিন্তু দেখাশোনা করেছেন। আমার মাকে দেখেছি, আরও অনেককে দেখেছি, তারা কিন্তু বাপের বাড়িতেও ভাই বোনকে পড়াশোনা করিয়েছেন, ইভেন শ্বশুরবাড়ির সবাইকে নিয়েও থেকেছেন। এই আজকালকার মেয়েরা বলে না বাপের বাড়ি কি ফেলনা, বাবা মা কি ফেলনা, না, আমি তখনকার দিনের মেয়েদেরও দেখেছি, তারাও কিন্তু বাপের বাড়িতে ভাই বোনকে লেখাপড়া করিয়েছেন, বাবা মাকে দেখেছেন, সঙ্গে শ্বশুরবাড়িও দেখেছেন, কোনো কিছুর চারিত্রিক অসুবিধা হয়নি। দৃঢ়তাটা কারণ প্রয়োজন। তখনকার মেয়েরাও অনেক নাটক করেছেন, অনেক গ্রুপ থিয়েটার করতেন। আমি অভিনেত্রীদের নাম বলতে চাই না, তারা স্কুলেও পড়াতেন, বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে দেখতেন। বলতে গেলে বিরাট লম্বা লিস্ট হয়ে যাবে। কাজে আজকের মেয়েরা নতুন কিছু করেন না, যেগুলো নতুন করেন সেগুলো আর কহতব্য নয়। খানিকটা শুনি, আপনাদের কাছে তো অনেক অভিযোগ না, আসে। মানে সেটাই বলতে চাইছি যে আজকের মেয়েরা মনে করছেন চারটে রিলস বানিয়ে, সবাই নন, রিলস বানিয়ে আর গা খোলা জামা কাপড় পরে খানিকটা সিগারেট খেয়ে আর মানে স্মোক করে ড্রিঙ্ক করে ওনারা আবার ডিস্কে গিয়ে নেচে ওনারা ভীষণ আধুনিক হয়েছেন। একদম ভুল। যে আধুনিকতা আমরা, আপনিও হয়তো আপনার কলেজ লাইফে দেখেছেন, আমরা আমাদের কলেজ বা ইউনিভার্সিটি লাইফে নিজেরা যে আধুনিকতা দেখিয়ে এসেছি বা যে আধুনিকতা আমরা দেখেছি, আমাদেরও আগের জমানার অভিনেত্রীদের বা থিয়েটারে যারা করেন সেসব অভিনেত্রীদের, আমাদের বাড়িতে মা কাকিমাদের, আজকের জমানার মেয়েদের সেটা নেই। বেশিরভাগ মেয়ের সেটা নেই বলবো। হয়তো কিছু মেয়ের এখনও নিশ্চয়ই আছে, কিন্তু বেশিরভাগ মেয়ের সেটা নেই। সেই আধুনিকতা তারা আধুনিকতা পোশাকে, সিগারেট খাওয়ায়, মদ খাওয়ায় নয়। আধুনিকতা চিন্তায়, মননে, মানসিকতায় আনতে হবে। একজন নারী পুরুষ গল্প করা মানেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক বা তাদের শারীরিক সম্পর্ক আছে, এটা আধুনিকতা নয়। আমাদের কিন্তু ছোটবেলায় বা কলেজ লাইফে ভালো বন্ধু যেমন মহিলারাও ছিলেন, এখনও আছেন, পুরুষরাও ছিলেন, আজও তারা আজও তারা বন্ধু। আছেন। তাদের এবং পরিবার আমাদের বন্ধু হয়েছেন একদম ভবিষ্যতে। একদম। আরে আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুত্বেরও কনসেপ্ট বদলেছে। আমাদের কাছে বন্ধু যা বন্ধুই ছিলেন সবসময়। এখন তো শোনা যায় যে নারী পুরুষ নাকি বন্ধু হতে পারে আমি না। তো কল্পনাই করতে পারি না আজকে যুগে দাঁড়িয়ে এরকম একটা ইমেচিওর কথা কেউ বলেন কি করে। আর আজকে ছেলেপিলেদের যেরকম কথাবার্তা বলতে শুনি আমার খুব হাসি পায়। উচিত ছিল না আরও তারা আমাদের থেকে অনেক বেশি ম্যাচিওর হবেন। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তারা হতে পারেননি। অত্যন্ত অগভীর চিন্তাভাবনা, ইমেচিওর কথাবার্তা। আবারও বলছি, হয়তো 20% নন, 80% তাই। দায়িত্ব নিয়ে বলছি। নারী পুরুষ মিলিয়েই বলছেন। একদম। ভ্যালুস বলে কিছু নেই, সম্মান বলে কিছু নেই। আর মানে পূর্ববর্তী প্রজন্মের প্রতি যদি সম্মান না থাকে, ঐতিহ্যের প্রতি যদি সম্মান না থাকে, তাহলে কিন্তু খুব মুশকিল কোনো কিছুকে টেনে নিয়ে যাওয়া। সম্মান থাকতে হবে। এটা থেকে একটা কথা মনে পড়লো, আমি গত বছর আমার কলেজের রিউনিয়নে গেছিলাম। বেশ অনেক বছরের, 100 বছর পূরণ হয়ে গেছে সেই রিউনিয়নে। কলেজে যাওয়ার পর মানে আমি যখন পড়তাম তখন বটানি অনার্স নিয়ে পড়তাম, তো আমাদেরটা ফার্স্ট ব্যাচ ছিল। যারা প্রফেসর ছিলেন তারা এখনও তো আছেন। তো কথা হচ্ছিল যে তোমাদের সময় তোমরা আমাদের যা সম্মান করতে, এখনকার ছেলে মেয়েরা যারা এখন কারেন্ট ব্যাচ, তাদের সঙ্গে সম্পর্কটাও তৈরি হয় না, সম্মানও পাই না। এবং এটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে। সবাই। তার মানে আমরা কোন দিকে যাচ্ছি? তো এটাই বলতে চাই যে এই যে দেখি না আজকাল কথায় কথায় প্রফেসরদের গায়ে হাত উঠছে, একদম। অশ্রাব্য গালিগালাজ। আমরা ভাবতেই পারতাম মানে না। এখনও আমরা আমাদের প্রফেসর যারা আছেন, টিচার যারা আছেন, একটা অ্যাচিভমেন্ট হলে পর্যন্ত তাদের ফোন করে জানাই আমরা, দেখলে প্রণাম করা, ভাবতেই পারি না তাদের মানে খুব এটা তো নারী পুরুষ নির্বিশেষে হয়েছে মূল্যবোধের অভাব। এখানে নারী পুরুষ আলাদা করে কোনো লাভ নেই, মূল্যবোধের অভাব। এবং সেই জন্যেই কিন্তু আজকে এত প্রবলেমের সৃষ্টি হচ্ছে।
মূল্যবোধের অভাব। এবং এটা তো তাদের দোষ নয়, বাড়ি থেকে শেখানোর অভাব। বাড়িতে বাড়িতে মূল্যবোধের অত্যন্ত অবনমন হয়েছে, সেই জন্য আজকে এই জিনিস হচ্ছে। সমাজে এখন একটা ভীষণ বড় শব্দ আমরা প্রায় প্রতিদিন শুনতে পাচ্ছি, ধর্ষণ। মানে এই শব্দটা শুনলেই তো মোটামুটি গায়ে কাঁটা দেয়। মানে এতটা ভয়ঙ্কর তো খুব একটা কিছু নেই আমাদের শোনা জিনিসের মধ্যে। তো সমাজে আমরা মহিলাদের ধর্ষণ নিয়ে অনেক কথা শুনি, পুরুষদেরও কি ধর্ষণ হয়? ডেফিনেটলি, যদি সংখ্যাতত্ত্বের বিচারে যাই, ভারতবর্ষে শুধু 18% পুরুষের ধর্ষণ হয়, 53% বয় চাইল্ডদের সেক্সুয়াল অ্যাবিউজ। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই ধর্ষণ কি শুধু শরীরেই হয়? মানসিক ধর্ষণ তো একটা বিরাট জিনিস। আর মহিলাদের মধ্যে যে ধর্ষকামিতা নেই, কথা কে বলল? আর পুরুষ মানুষেরও যে সেই ধর্ষণ বিবাহিত জীবনেও শারীরিক ধর্ষণও হয় না, কথা কে গ্যারান্টি দিল? পুরুষ মানুষ তো এটা বলবেন না, তাই না? আর আমি অস্বীকার করছি না যে মহিলাদেরও বিবাহিত জীবনে মানসিক শারীরিক দুই ধর্ষণ হয়, কিন্তু পুরুষদেরও হয়, এটা মানতে শিখুন। আমার বক্তব্য কিন্তু এই জায়গাটাতে। তো আপনারা যে দেখেন কেসগুলো, মানে কি ধরনের কেস দেখেন? দেখুন, আমি যেটা বলতে চাই, ম্যারিটাল রেপ নিয়ে কেস আমাদের দেশে আইন করার চেষ্টা হচ্ছিল, সেটাকেও করা হলো কি শুধুমাত্র মহিলাদের ম্যারিটাল রেপ হয়। কেন? এখানে মহিলারাও ছোট হন, কিন্তু মহিলারা এক অর্থে বলবেন আমাদের জীবনের কোনো শারীরিক চাহিদা মেনে নেওয়া হয় না, স্বীকার করা হয় না, আবার ওদিকে ম্যারিটাল রেপের জন্য শুধু নিজেদের জন্য করবেন, আমরা ভিকটিম। মহিলারা সব কিছুতেই দাতা হতে পারেন না, তো গ্রহীতাই থাকতে চান। আমাদের দেশে বারবার এটা বলছি, সেক্সুয়াল এডুকেশন বলতে বোঝায় কি বলুন তো? ভাবছে বাবা টিচাররা, বাবা মা সেক্স এডুকেশন দেবে, মানে সেক্স এডুকেশন হচ্ছে একে অপরের সঙ্গে কি করে যৌনক্রিয়া লিপ্ত হবে। না, সেক্স এডুকেশন একটা সুস্থ মানে যৌন জীবন কিভাবে পালিত হতে পারে, বা একে অপরের সম্বন্ধে ধারণা দেওয়া, যে একটা ছেলে বা মেয়ে যখন বড় হয়ে উঠছে একে অপরকে জানানো যে কি হতে পারে, সেইটা সেক্স এডুকেশন। আমরা সেটা জানি না বলেই আমরা এরকম ভুলভাল ধারণায় ভুগি। তাহলে ম্যারিটাল রেপের জন্য আমরা মেয়েদেরকে ধরে নিচ্ছি, মেয়েদেরই শুধু ম্যারিটাল রেপ হবে। কেন? একটা মেয়েরও তো এই চাহিদা থাকতে পারে, অসুবিধে কোথায়? তাতে কি কোনো গণ্ডগোল? কিন্তু মেয়েরা না দুরকমভাবে ভাবতে অভ্যস্ত হয়ে যান। ভাবেন, এক কথায় বলবেন আমাদের চাহিদার স্বীকৃতি হচ্ছে না, আমরা কিন্তু অর্ধেক মানুষ, আমাদের কি চাহিদা নেই? আবার যখনই বলা হচ্ছে তাহলে ম্যারিটাল রেপ জেন্ডার নিউট্রাল কেন হবে না, তখন ওরা রেড়ে করে পড়ছেন, কারণ তাহলে তো স্বীকার করে নেওয়া হবে যে ওনাদেরও যৌন চাহিদা আছে। দিদি, এই আইনগুলো তো মূলত পুরুষরাই পাস করান এবং তারাই এই আইনের জন্য, এই আইন চেঞ্জের জন্য তারা দাবি আর জানান। পুরুষ মানুষেরও তো প্রবলেম আছে, পুরুষ মানুষও চান না এগুলো, যে তাদের এটা জেন্ডার নিউট্রাল হোক। তাহলে অনেক সমস্যা তো। কেন? জেন্ডার নিউট্রাল এই আইনগুলো হয়ে গেলে অনেক কিছু বন্ধ হয়ে যাবে, তো অনেক ব্যবসা ট্যাবসা বন্ধ হয়ে যাবে না? এটা সুদূর প্রসারী একটা ব্যবসারও তো জায়গা। আমি বলছি, অনেকের খারাপ লাগছে শুনতে। কেননা পুরুষরা যখন মহিলাদের জন্য আইন পাশ করাতে তা পারেন, নিজেদের তাহলে জন্য কি নিজের পারেন না? জন্য তো করাতে পারে। নিশ্চয়ই। আর ওনারা কি জানেন না? এটা বিশ্বাস করতে হবে। ওনাদের যারা আইন প্রণেতা, যারা মানে ল মেকার, যারা সুপ্রিম কোর্টে বা আইনের ইয়েতে বসে আছেন, তারা জানেন না? তারা নিজেরাই তো এক একজন এই মানে এই ঘটনার মধ্যে পড়ে কত রকম বিপদে পড়েছেন, তারা কেউ জানেন না? এটা বিশ্বাসযোগ্য। এবং আজকে ধর্ষণের খবর সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার এত এক্সপোজার বাড়াবাড়ি চিরকালই ছিল, এগুলো আজকে বাড়াবাড়িতে অনেক সামনে বেশি আসছে। কিন্তু আমার কথাই, ধর্ষণের মুশকিলটা হচ্ছে যে আমরা ধর্ষণের পরবর্তীটা নিয়ে আলোচনা করি সব সময়, কিন্তু পূর্ববর্তীতে এই যে যারা ধর্ষণ করেন তাদেরকে তো আমি ঠিক পুরুষ বলে ভাবি না, তাদের নিয়ে আগে কিন্তু আমরা কখনো ভাবিনি। এই সমস্ত মানুষগুলো যে ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাদের কেন এগুলো হয় তাদেরকে আগে থেকে জানা, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা। পুরুষ মানুষের না এন্টায়ার সেক্সুয়াল হেলথ, রিপ্রোডাকশন হেলথ, রাইট, এসব নিয়ে চিন্তা ভাবনা আমাদের দেশে পুরুষ মানুষ সুস্থভাবে মন খোলাখুলিভাবে তাদের এই চিন্তা ভাবনাগুলো নিয়ে কোথাও কোনো দিন আলোচনা করতে পেরেছেন? এবং তার কারণে কিন্তু আজকে এই এত বড় বড় ঘটনা ঘটছে। কোথাও কোনো দিন পুরুষ মানুষকে নিয়ে এই সমস্ত আলোচনা সেমিনার কিছু হয়েছে? আমরা মেনস্ট্রুয়াল হাইজিন বা পিরিয়ডিক সমস্যা, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন নিয়ে যত খোলাখুলি আলোচনা করেছি, সত্যি কথা, তার আগে একটা কথা জেনে নিই, আপনাদের এখানে সব কথা বলা যায় তো? 100%। পুরুষ মানুষের ইরেকটাল ডিসফাংশন, পুরুষ মানুষের নাইট ফল নিয়ে আমরা কোনোদিন আলোচনা করেছি? একটা মেয়ে যখন বড় হয়ে ওঠে, তার যেমন পিরিয়ডস হয়, তার মেনস্ট্রুয়াল হাইজিন যেমন জরুরি, তো একটা ছেলে যখন আস্তে আস্তে বড় হয়, তারও তো ইরেকটাল ডিসফাংশন, তারও তো নাইট ফল, এগুলো তো খুব নর্মাল ব্যাপার। আলোচনা হয়েছে কোনো দিন? আচ্ছা, বহু ছেলে ভাবেন তখন বড় হচ্ছেন তো 13-14 বছর বয়স, ভাবেন কি এটা বোধহয় একটা অন্যায়, আমার বোধহয় ভীষণ একটা খারাপ হয়ে গেল, আমি ভীষণ খারাপ ছেলে, আমার এগুলো হওয়া উচিত ছিল না, তাহলে আমি কোথায় লুকোবো, কোথায় যাব? পাড়ার দাদার কাছে যাচ্ছেন, কি কলেজের সিনিয়র, তারাও তো তেমনি অজ্ঞ, কারণ তারাও তো ভেবেছেন এটা অন্যায়, ভুলভাল শিখছেন অনেক জিনিস।
শেখার ফলে তাহলে পরবর্তী জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে থেকেই কেউ কেউ বিকৃত মানসিকতা হয়ে যাচ্ছেন, কারণ ভুলভাল জিনিস দেখছেন। আগে ছিল হলুদ বই, এখন সেটা পর্নোগ্রাফিতে হয়েছে ট্রান্সফার।